আমার রাজ্যের রানী, পার্ট 17, রাইটার চেতিনুর অবনী। হসপিটালের করিডোরে বসে আছে অবনী। নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাসায় খবর দেওয়া হলেও এখনো কেউ আসেনি। তখন রাস্তায় অবনী যখন পাগলের মতো কান্না করছিল, তখন এত মানুষের ভিড়ের মধ্যে একজনও ছেলে এগিয়ে আসলো অবনীকে সাহায্য করার জন্য। তার ভাষ্যমতে তিনি নীলকে আগে থেকেই চেনেন। হয়তো এখানকার অনেকেই চেনেন, কিন্তু বিপদের সময় কেউ কাছে আসতে চায় না। সব মানুষ আবার একও না। ছেলেটা গাড়ি ড্রাইভ করতে পারায় নীলের গাড়ি দিয়েই ছেলেটার সাহায্য নিয়ে নীলকে হসপিটালে নিয়ে আসলো অবনী। নীলের কন্ডিশন ভালো না, বিধায় সাথে সাথে আইসিইউতে নেওয়া হয়েছে তাকে। অন্য কেউ হলে হয়তো আগে ভর্তি করাতে হবে। অ্যাক্সিডেন্টে পুলিশ কেস, তাই আগে পুলিশকে খবর দিতে হবে, এমনটাই বারবার বলতেন ডাক্তারটা। কিন্তু নীলকে ওনারা অনেকেই চেনে। একে তো বড় মাফিয়া, তার উপর টপ বিজনেস আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিহাল আহমেদ এর ছেলে। তাই তাড়াহুড়ো করেই ওনারা নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে। হসপিটালে এসে ছেলেটি যখন বলল, ম্যাম, বাসায় কল দিয়ে জানিয়ে দিন। অবনীর এতক্ষণে মনে পড়ল বাসার কথা। কাঁপা কাঁপা হাতে মিসেস নীলিমা আহমেদ চৌধুরীকে বলল অবনী। ছেলেটা নীলকে ভর্তি করে দিয়েই কাজ আছে বলে চলে গেল। অবনী এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। খুব কি ক্ষতি হতো মানুষটার অ্যাক্সিডেন্ট না করে আমাকে করলে? আমি তো কষ্ট পেতাম না এতে, কিন্তু এমন যে আমার খুব বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি ওনাকে সুস্থ করে দাও। আল্লাহ, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তার ওসিলাই ভালো করে দাও তুমি ওনাকে। জোরে জোরে কান্না করে একজন ডক্টর সাহেব নিজের কেবিনে যাওয়ার সময় অবনীর আহাজারি শুনতে পায়। ডক্টরটি ধীরে পায়ে অবনীর কাছে এগিয়ে আসেন। মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়সের ডক্টরটি আলতো করে অবনীর মাথায় হাত রাখলেন। অবনী ফিরে তাকিয়ে ওনার দিকে। চোখ দুটো তার ফুলে লাল হয়ে আছে। চোখে এখনো জল টইটম্বুর। ডক্টরটি অবনীর পাশে বসে জিজ্ঞেস করলেন, কাছের কারো শরীর খারাপ হয়েছে মা? এভাবে কাঁদছ কেন? বাসা থেকে আর কেউ আসেনি? তুমি একা যে? অবনীর টইটম্বুর করা চোখে চিকচিক করা জলগুলোর যেন ভাত ভেঙে গেল এবার। আরো জোরে জোরে কান্না করতে লাগলো সে। ডক্টর সাহেবও কিছু বললেন না, তাকিয়ে রইল অবনীর দিকে। করুক না কান্না, মাঝে মাঝে চিৎকার করে কান্না করায় মাঝেও যে কান্না জলের সাথে কষ্টগুলো ধূলিসাৎ হয়ে থাকে। যখন খুব কষ্ট লাগবে তখন জোরে জোরে কান্না করাটাই ভালো।
মন হালকা হয়। চাপা কান্না বড্ড পোড়ায়। তাই ডক্টর সাহেব চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর অবনীর কান্নার শব্দ কিছুটা কমে গেল। তখন ডক্টর সাহেব বলল, দীর্ঘ ৪৫ বছরের ডাক্তার জীবনে অনেক মানুষের হাজারি শুনেছি মা। কেউ তার সন্তানকে হারিয়ে, কেউ বা বাবা মা, কেউ তার ভালোবাসা মানুষকে কষ্টে, তো কেউ স্বামী স্ত্রী কষ্টে। যখন ওরা প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসতো, তখন মনে হতো, ইস, আজ যদি ম্যাজিক জানতাম, তাহলে ওদের কষ্টটা একটু হলেও হয়তো নিবারণ করতে পারতাম। প্রতিটা রোগী দেখার আগে আল্লাহর কাছে চাইতাম আমাদের ধারা যেন উনি রোগীর প্রিয় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলেন। কারণ আমরা শুধু একটা মাধ্যম মাত্র মা। সব কিছুর মালিক তো আল্লাহ। তাই বাস্তবতার কাছে হার মেনে অনেক প্রিয়জনের কাছেই আমাদের মাথা নত করে ছোট্ট করে বলতে হয় সরি। এই সরি শব্দটা সেই মুহূর্তে আমাদের কতটা বেদনা দেয়, তাই একটু হলেও আমাদের মনে নাড়া দেয় মা। কেঁদো না, আল্লাহকে ডাকো, ইনশাআল্লাহ উনি তোমার প্রিয় মানুষটাকে সুস্থ করে দিবেন। কে হয় তোমার? আর কেউ আসেনি? মাথায় হাত বুলিয়ে উনি কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আমার স্যার হন উনি। অফিস থেকে বাসায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসায় বলা হয়েছে, কিন্তু এখনো আসছে না। ডক্টর সাহেব একজন নার্সকে ডেকে এক গ্লাস পানি দিতে বললেন অবনীর জন্য। শুধুমাত্র অফিসে স্যারের জন্য এভাবে কান্না করছো, সেটা বুঝতে পারছেন না উনি। আবার স্যারের সাথে বাসায় যাচ্ছিল, ও বলল মেয়েটি। ডক্টর সাহেব বললেন, ভালোবাসো দুজন দুজনকে। উনি একটু অবাক হয়ে তাকালো ডক্টরটির দিকে। কি বলবে ও? উত্তর কি জানা আছে তার? সত্যি কি ভালোবাসা নামক জালে আটকে গেছে সে? কেন কষ্ট হচ্ছে মানুষটার জন্য? অবনী চোখ নিচে নামিয়ে আস্তে করে বলল, না। ডক্টর সাহেব হালকা মুচকি হেসে নার্সের দেয়া পানিটা এগিয়ে দিয়ে বলল, নাও, পানি খেয়ে নাও। বয়সটা এমনি এমনি হয়নি রে মা। আমার বিয়েটাও ছিল ভালোবাসার বিয়ে। তাই ভালোবাসার মানে কি বুঝি। তোমার মাঝে আমি তোমার স্যারের জন্য ভালোবাসা দেখছি। সময় থাকতে বলে দাও, নইলে পরে হয়তো আর সময় পাবে না। ভালোবাসা হারানোর কষ্ট কিন্তু খুব গভীর। মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে অবনী অশ্রুসিক্ত ভয়াবহ চোখে তাকিয়ে আছে ডক্টরের দিকে। তখনই ডক্টরকে একজন নার্স বলল, স্যার, আপনার রোগী দেখার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। ডক্টর সাহেব উঠে গেলেন। যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাকো, উনি না চাইলে কোনো ডাক্তারের ক্ষমতা নেই মা ভালো করার। ডক্টর চলে গেল। অবনী এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইসিইউর দরজার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে চলে গেল দরজার কাছে। দরজার কাছে গিয়ে উকি ঝুঁকি দিতে লাগলো সে। একটুখানি যদি হিরো সাহেবকে দেখতে পাই হয়তো, সেই আশায়। কিন্তু দরজার মোটা কাঁচ
ভেদ করে দেখার সৌভাগ্য হলো না তার। তবুও দরজার সাথে হেলান দিয়ে নিচে বসে কাঁদতে লাগলো সে। কেন এত কষ্ট হচ্ছে বুঝতে পারছে না সে। তবে কি ডক্টরের কথাই ঠিক? অবনীর চোখ গেল সামনে দুটি হস্ততন্ত্র হয়ে তার দিকে আসা ছেলেটার দিকে। ছেলেটা ওর দিকে তাকিয়ে ঠেক দৌড়াতে দৌড়াতে ওর কাছে এসেই থামল। অবনী অশ্রুসিক্ত চোখ দিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা টুপ করে ওর সামনে বসে পড়ে বলল, নীল কোথায় অবনী? বলো নীল কোথায়? বলছো না কেন? বলো নীল কেমন আছে এখন? বলছো না কেন কেমন আছে নীল? অবনীর হাত জাঁকিয়ে। অবনী কিছু বলতে পারল না, হাত দিয়ে ইশারা করল।